খামেনিকে হত্যার জন্য অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যখন সেই অভিযানটি পরিচালনা করেছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল যে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর মাধ্যমে ইরানের পুরো শাসন ব্যবস্থা একরকমের হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু সে ঘটনা তো ঘটেইনি, বরং চার দিন পার হয়ে গেছে, ইরান এখনো পাল্টা হামলা বা প্রতিশোধমূলক হামলার থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এই নিয়ে একটা বড় ধরনের আলোচনা শুরু হয়েছে যে এই যুদ্ধের তাহলে শেষ কোথায়। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য শনিবারে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে এই অভিযান চলবে যতদিন পর্যন্ত না ইরানে শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং তারপর বলেছিলেন যে যতদিন পর্যন্ত না বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত তিনি তার এই অভিযান পরিচালনা করে যাবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে পাল্টা হামলা কিংবা ইরান যাকে সর্বোচ্চ প্রতিশোধ নেওয়ার অভিযান হিসেবে বর্ণনা করছে, সেই হামলার জন্য যে তার কোনো মানসিক প্রস্তুতি ছিল না, সেটা এখন মার্কিন সংবাদ মাধ্যম থেকে মার্কিন বিশ্লেষকরা, এমনকি ট্রাম্পপন্থী বিশ্লেষকেরাও সেভাবে ব্যাখ্যা করছেন। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প শনিবারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার জন্য অভিযান পরিচালনার পর এবং আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর প্রথমেই ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড, সেই বাহিনীর উদ্দেশ্যে, সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে, পুলিশ বাহিনীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছিলেন যে হয় তারা আত্মসমর্পণের পথ বেছে নিতে পারে, না হলে তারা মৃত্যুর পথে যেতে পারে, মানে আত্মসমর্পণ না হলে মৃত্যু। এবং তিনি বলেছিলেন যে যদি তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিয়ে দেয় তাহলে কারো কোনো বিচার হবে না এবং তারা একরকমের নিশ্চিত জীবনের দিকে যেতে পারে, কিন্তু যদি তারা যুদ্ধে জড়ায় তাহলে তাদের সামনে থাকবে শুধুমাত্র মৃত্যু। কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে ইরানের কোনো বাহিনী যুদ্ধে পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। কারণ ইসলামিক রেভলিউশনারি গার্ড 1979 সালে ইসলামী বিপ্লবের পর গঠিত হয়েছিল এবং তাদেরকে গঠনের পেছনে যে আদর্শিক একটা অবস্থান ছিল সেটা হচ্ছে তারাই ইসলামী নেতৃত্ব এবং ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বজায় রাখার, তাকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ ক্ষমতাধারী সশস্ত্র বাহিনী হিসেবে সবসময় বিবেচিত হয়ে এসেছে ইরানে। কাজে এই ইসলামী রেভলিউশনারি গার্ড তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার সরাসরি নেতৃত্বে তারা পরিচালিত হতো, তার মৃত্যুতে আত্মসমর্পণের পথ বেছে নেওয়ার বিষয়টি তো বিবেচনা করেইনি, বরং তারা ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে যা যা করা প্রয়োজন এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে যা করা প্রয়োজন তাই করবে বলে ঘোষণা দিয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড ইরানের, তারাই দেশের বাইরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনার বিষয়টাও তদারক করে। এবং এখন পরিস্থিতিটা এমন, আমেরিকার যে দিশেহারা অবস্থা হয়েছে তার একটা বড় কারণ যে তারা তাদের যত সর্বাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালাচ্ছে এবং ইরানের বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধন করছে, ইরানে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে বটে, কিন্তু ইরান তার প্রতিশোধমূলক হামলায় একরকমের ব্যতিব্যস্ত করে ফেলেছে আমেরিকাকে। কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা তাদের ঘোষণা অনুযায়ী মার্কিন ঘাঁটিগুলোতে হামলা তো পরিচালনা করছেই বা সেই হামলা পরিচালনার চেষ্টা অব্যাহত রেখেছে, অন্যদিকে এখন তারা দূতাবাসগুলোকে লক্ষ্য করেও হামলা শুরু করেছে। কারণ ইরান বলছে যে শুধু মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্য নয়, মার্কিন স্থাপনাগুলো তারা তাদের লক্ষ্যবস্তু বলে মনে করে। এবং এই পরিস্থিতিতে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অনেক দেশ তাদের দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে কুয়েতে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে, আর সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলার পর তাদের ভাষায়, মার্কিনীদের ভাষায়, সীমিত পরিসরে আগুন লেগে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ঘোষণা দিয়েছে যে যে কোনো সময় সৌদি আরবে আবারও ইরানের হামলা হতে পারে। কাজেই মার্কিন নাগরিকেরা যাতে কোনোভাবেই সৌদি আরবে মার্কিন দূতাবাসের আশপাশে না থাকে, তারা বলেছে রিয়াদ, দাহরান সহ সৌদি আরবের অনেকগুলো গুরুত্বপূর্ণ শহরেই এখন ইরানের ড্রোন আক্রমণের সম্ভাব্য লক্ষ্য এবং সেসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তারা সাবধানে থাকতে বলেছে। অন্যদিকে দেখেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা শুরু করেছে এবং যে হামলার মাধ্যমে হঠাৎ করে বিশ্বকে, বিশেষ করে পুরো মধ্যপ্রাচ্যকে একটা ভয়াবহ নিরাপত্তাহীনতার দিকে নিয়ে গেছে এবং
এবং এর ফলে ধরুন বাংলাদেশের মতো দেশের যেসব প্রবাসী শ্রমিকেরা আমাদের সারা মধ্যপ্রাচ্য জুড়ে কাজ করেন তাদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। শুধু তাই নয়, এখন মার্কিন দূতাবাস তার নিজের নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশে দেশে তারা নির্দেশনা দিচ্ছে যে মার্কিন নাগরিকেরা যাতে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করেন এবং অন্যদিকে তারা যাতে যে কোনোভাবে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিছু কিছু চার্টার পরিবহনেরও তারা ব্যবস্থা করছে বটে, কিন্তু তা দিয়ে সারা মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনী নাগরিকদের সকলকে তারা দেশে ফিরিয়ে নিতে পারবে সেই সম্ভাবনা ক্ষীণ। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে ইরান হামলা করেছে, এ খবর বেরিয়ে এসেছিল সোমবারে, কিন্তু ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ইরান বলছে যে তারা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলা করেনি, কারণ তারা এখন পর্যন্ত শুধুমাত্র মার্কিন ঘাঁটি এবং মার্কিন স্থাপনায় হামলা করছে। কাজেই তাদের ক্ষেপণাস্ত্র হামলার যে তালিকা তার কোনো অংশে এখন পর্যন্ত আরামকো তেল কোম্পানি লক্ষ্যবস্তু হিসাবে তালিকাবদ্ধ ছিল না। ইরান বলছে বরং ইসরায়েল একটা ফলস ফ্ল্যাগ রেইজ করে তাদের একটা কৌশলগত সুবিধার জন্য, যাতে সারা বিশ্ব আরো বেশি নিন্দাবাদে মুখর হয়ে ওঠে ইরানের বিরুদ্ধে, যে ইরান অন্য দেশের বেসামরিক স্থাপনার উপর হামলা করছে, এমন অভিযোগে ইরানকে অভিযুক্ত করতে ইসরায়েল সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর উপর হামলা করেছে। এবং ইরান বলছে যে তারা মনে করে এরপর আরো এ ধরনের কয়েকটি হামলা ইসরায়েল চালাবে, যাতে ইরানের হামলার বিষয়ে সারা বিশ্ব আরো বেশি সমালোচনা মুখর হয়ে ওঠে। এবং ইরান সেক্ষেত্রে বলেছে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দর এরপর ইসরায়েলের এই ফলস ফ্ল্যাগ অপারেশনের শিকার হতে পারে। ইসরায়েলের তেল আবিবের পাশের একটা শহরে আবার ইরানের ড্রোন গিয়ে আঘাত এনেছে এবং সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মানে এই মাঝখানের সবগুলো দেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের এই ড্রোন প্রতিরোধী যে ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ব্যবস্থা, সেসব ঠেকাতে ঠেকাতে গিয়ে যে ইসরায়েল পর্যন্ত ইরানের ড্রোন হামলা করতে পারছে, সেটা ইরানের যে ব্যাপক সামরিক দক্ষতা তারই উদাহরণ। ইসরায়েল নিজেই বলছে, ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এর বরাতে খবর বেরিয়ে এসেছে যে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকবা শহরে আঘাত হানতে পেরেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এবং টাইমস অফ ইসরায়েল বলছে ইরানের ওই একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওই পেতা তিকবা শহরে আঘাত আনার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তেল আবিবের পাশে অবস্থিত ওই শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা বাহরাইনে একটা মার্কিন বিমান ঘাঁটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ইরানি সংবাদ সংস্থা IRNA জানাচ্ছে যে IRGC মানে রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরবেলায় বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই যে পাল্টা হামলা চলছে, ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তাদের প্রতিরক্ষা চালিয়ে যাবে। যতক্ষণ না আগ্রাসন বন্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে। প্রতিবেশী দেশের কোনো ঘাঁটি অন্য দেশকে আক্রমণ করার জন্য যদি ব্যবহার করা হয় তাহলে তাও ইরান একটা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে মনে করবে। তার মানে ইরান এখন পর্যন্ত যে অবস্থান নিয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বা ইসরায়েলের তরফে হামলা বন্ধ না হলে তারা হামলা বন্ধ করবে না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরান নাকি তার সঙ্গে কথা বলতে চাইছে এবং তিনি বলে দিয়েছেন যে এখন দেরি হয়ে গেছে, তিনি আর কথা বলতে রাজি নন। কিন্তু শনিবারেই ইরানের তরফে, ইরানের প্রেসিডেন্টের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ে কোনো রকম আলাপ আলোচনা করতে রাজি নয়। এরকম আলাপ আলোচনায় কোনো পক্ষ রাজি নয়। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও এই প্রশ্ন ক্রমেই বাড়ছে যে এই যুদ্ধের তাহলে শেষ কোথায়। মার্কিন কংগ্রেসের শুনানি অনুষ্ঠিত হয়েছে যেখানে বিরোধী ডেমোক্র্যাট সেনেটররা জানতে চেয়েছেন যে এই যে একটা লক্ষ্যহীন যুদ্ধে ট্রাম্প জড়িয়ে ফেলেছেন পুরো দেশকে, এর শেষ কোথায়। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক
অভিনব ব্যাখ্যা হাজির করেছেন কেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেস শুনানিতে সেনেটরদের উদ্দেশ্যে বলেছেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানে নিজে যুক্ত নাও হতো তাহলেও ইসরায়েল যেহেতু ইরানের ওপর হামলা করতোই, আর ইসরায়েল ইরানের ওপর হামলা করলে যেহেতু ইরান পাল্টা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতোই, তাই প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে তিনিও ইসরায়েলের সঙ্গে এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্ত করবেন। মানে পররাষ্ট্রমন্ত্রীর এই অভিনব ব্যাখ্যা শুনে ডেমোক্র্যাট সেনেটরদের মধ্যেও নানা রকম প্রশ্ন জেগেছে। ডেমোক্র্যাট সেনেটররা সংবাদ মাধ্যমকে বলেছেন যে কংগ্রেসে যত প্রশ্ন তারা উঠিয়েছেন বেশিরভাগ প্রশ্নেরই উত্তর মেলেনি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এই যুদ্ধ শুরু করার পর ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম বলেছিলেন যে ইরান যদি দ্রুত হাল ছেড়ে না দেয় তাহলে এই যুদ্ধ খুব বেশি হলে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। কিন্তু এখন যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে জিজ্ঞেস করা হয়েছিল যে যুদ্ধ যেদিকে মোড় নিচ্ছে সেটা কি একটা লম্বা যুদ্ধে পরিণত হবে কিনা, তখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে এই যুদ্ধ 6 সপ্তাহ সময় পর্যন্ত চলতে পারে এবং প্রয়োজনে হয়তো স্থল সৈন্য পাঠাতে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইরানে। কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যেই লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ওই যুদ্ধ পরিচালনা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পর্যবেক্ষক বিশ্লেষকই বলছেন যে এই যে বিমান হামলা করে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেলা যায়, এই ধারণাটার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের গলদ ছিল। এই সব মিলিয়ে মার্কিন প্রশাসন শুধু নিজে দিশেহারা হয়ে পড়েনি ইরানে হামলা চালিয়ে, বরং ইরানের পাল্টা হামলার জেরে এখন মধ্যপ্রাচ্য সহ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের